নমস্কার, আমি অর্পিতা। শুরু করলাম আজকের চতুর্থ স্তম্ভ। নতুন সার্ভে বলছে 4টে রাজ্যে সেদিনের পাপ্পু মোদিজিকে ছাপিয়ে ওপরে উঠে গেছেন, এবং সেগুলো বড় বড় রাজ্য: উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র, কর্ণাটক আর তেলেঙ্গানা। ওদিকে দলের মধ্যেই এতদিনে মোদিজিকে নিয়ে হরেক কিসেমের প্রশ্ন উঠতে শুরু করেছে। উত্তরপ্রদেশে তো বিদ্রোহ। কেশব প্রসাদ মৌর্য এখনও মনে করেন 2022-এ তাকে হারিয়েছিলেন আদিত্যনাথ যোগী। তিনি এখন তার পাউন্ড অফ ফ্লেশ চাইছেন। খুলে আম বাগবাত। মহারাষ্ট্রে আগামী বিধানসভার বিরাট হার আপাতত কেবল সময়ের অপেক্ষা। হরিয়ানাতেও তাই। অন্যদিকে রাহুল চলে যাচ্ছেন মণিপুর, চলে যাচ্ছেন রেল শ্রমিকদের কাছে। তার উপরে এ সরকার মোদি শাহের সরকার নয়, এ সরকার আদতে নাইডু নীতিশবাবুর সরকার। একটা ইডি রেড ভুল করেও হতে পারে বিহারের এক আমলার বাড়িতে। তিনি আবার নীতিশ ঘনিষ্ঠ। টেনশন শুরু হয়ে গেছে। অন্যদিকে বিরোধীরা এক কাট্টা শুধু নয়, সংখ্যায় বাড়ছেন। কদিনের মধ্যে তারা 250 হয়ে উঠবেন। কিন্তু এসব হওয়ার আগেই বলেছিলাম, উতনা আসান নেই হোগা। 236-237 জন বিরোধীকে সামলানো 240 দলের নেতার কম্য নয়। ইনফ্যাক্ট উনি তো এসব কখনো করেননি। উনি জীবনের ওই 14-15 বছর বাদ দিন, ওই চা বিক্রি, ভিক্ষে, সাধু হওয়া ইত্যাদি বাদ দিন। ওই 15 বছরের পরের 20টা বছর ছিলেন আরএসএসের প্রচারক, এক বিষাক্ত আবহে বড় হওয়া মানুষ। মিথ্যে, ছল, চাতুরি আর চরম ঘৃণার আবহে বড় হওয়া এক মানুষ। এই সময় তিনি জীবনের হার্ড রিয়েলিটিগুলোকে দেখেছেন, দেশ দেখেছেন আরএসএসের চোখে। তারপরের 20 বছর বিজেপি কর্মকর্তা হিসেবে দেশের বিভিন্ন প্রান্তে গেছেন, কিন্তু সেসব সাংগঠনিক কাজে বিভিন্ন দলের মানুষের সঙ্গে আলাপ, পরিচয়, আলোচনা ইত্যাদি ছিল না। এর পরের 15 বছর তিনি গুজরাটের রাজনীতি সামলেছেন। আগে মুখ্যমন্ত্রী হয়েছেন, তারপরে বিধায়ক, আর তারপরে একেবারে প্রধানমন্ত্রী, একক সংখ্যাগরিষ্ঠ দলের প্রধানমন্ত্রী। জীবনে এই প্রথম উনি এক সংখ্যালঘু দলের মাথা হিসাবে দুই ধুরন্ধর রাজনীতিবিদদের সাহায্য নিয়ে প্রধানমন্ত্রী, আর উল্টো দিকে এখনও এক রক সলিড ইন্ডিয়া জোটের মুখোমুখি। কাজেই বহু আগেই বলেছিলাম, আসান নেই হোগা। শপথ, স্পিকার ইত্যাদি কাজের শেষে রাষ্ট্রপতির ভাষণের পরে প্রথামাফিক ধন্যবাদ জানানোর প্রক্রিয়া শুরু হয়। আগে নিজের ঘরে বসে সিসিটিভিতে দেখে নিতেন বিরোধীদের ভাষণ, বা দেখতেনই না। এবারে হাজির থাকতে হয়েছে আর একটা। রাহুল গান্ধীর একটা ভাষণেই বোঝা গেছে কেমন হবে আগামী দিনগুলো। জানিয়ে রাখা যাক, নির্বাচনের পরে সিএসডিএসের সার্ভে বলছে উত্তরপ্রদেশ আর পাঞ্জাবে রাহুল গান্ধীর জনপ্রিয়তা নরেন্দ্র মোদীর চেয়ে বেশি। দক্ষিণে তো বটেই, বাংলাতে ওপরে মমতা, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরে, কেরালাতে রাহুল গান্ধী। মানে গ্রাফ বাড়ছে, আর সেই গ্রাফ আরও বাড়ানোর জন্যই সংসদে এসেছিলেন রাহুল গান্ধী। প্রথম থেকেই ঠিক করে এসেছিলেন ওসব রাষ্ট্রপতি ভাষণ ইত্যাদি নিয়ে একটা কথাও বলবেন না। যা ভেবে এসেছেন তাই বলবেন, খানিকটা মোদি স্টাইল। আদানি হিন্ডেনবার্গ নিয়ে আলোচনা উনি আদানির নামও করেননি, নির্বাচনী প্রচার সেরেছিলেন। রাহুল সেটাই করলেন। ঘণ্টাখানেকের বক্তৃতায় আক্ষরিক অর্থে খিল্লি করলেন, চাটলেন, তথ্য দিলেন, আগামী এজেন্ডাগুলোকে সেট করলেন। আর সবচেয়ে বড় কথা হলো, উনি কংগ্রেসের নেতা হিসেবে নয়, জোটের নেতা হিসেবে ভাষণ দিলেন। উঠে এলো সেই বায়োলজিক্যাল প্রসঙ্গ। আমাদের প্রধানমন্ত্রীর জন্ম বায়োলজিক্যাল নয়, চারদিকে খ্যাখ্যা করে হাসি। মজার কথা হলো, সরকারি বেঞ্চে তখন মৌনতা দেখার মতো। কে ডিফেন্ড করবেন? কে বলবেন যে হ্যাঁ, উনি সত্যি বায়োলজিক্যালি জন্মই নেননি? সময় একটা বিরতির, সঙ্গে থাকুন।
রাহুল গান্ধী বলতে শুরু করলেন শিবের ছবি দেখিয়ে, শিবজির গলায় সাপ কেন? তা ভয় দেখানোর জন্য নয়, বরং ভয় কাটানোর প্রতীক। কেন বাঁধারে ত্রিশূল? কারণ তিনি চট করে অস্ত্র ধরতেই চান না। আর হাতে অভয় মুদ্রা, ডারো মাত ডারাও মাত। শিবজি বলছেন ভয় পেও না, ভয় দেখিও না। একই কথা পয়গম্বর বলছেন, শান্তির কথা, অহিংসার কথা বলছেন যিশু, বুদ্ধ, মহাবীর, গুরু নানক। প্রত্যেকের আছে সেই অভয় মুদ্রা, ডারো মাত ডারাও মাত। প্রধানমন্ত্রী আর 10 বারের মতোই ভিকটিম কার্ড খেলার চেষ্টা করলেন। রাহুল গান্ধী এসব কথা বলে হিন্দু ধর্মের অপমান করছেন। মিলিত বিরোধী স্বর বলে দিল বিজেপির কাছে হিন্দুদের ঠিকেদারি নেই। নরেন্দ্র মোদী মানে পুরো হিন্দু সমাজ নয়, আরএসএস সম্পূর্ণ হিন্দু সমাজের প্রতিনিধিত্ব করে না। 50 বারের বেশি রাহুল গান্ধীর বক্তৃতা চলাকালীন সরকার পক্ষের সাংসদ মন্ত্রীরা উঠে দাঁড়ান। তার মধ্যে নরেন্দ্র মোদী নিজেই 2 বার, অমিত শাহ 4 বার। উনি তো স্পিকারের কাছে প্রোটেকশন চাইছিলেন। রাজনাথ সিং 3 বার, কিরণ রিজিজু 6 বার, শিবরাজ সিং চৌহান 3 বার, অনুরাগ ঠাকুর 6 বার, অশ্বিনী বৈষ্ণব 4 বার, নিশিকান্ত দুবে অসংখ্যবার, আর ভূপেন্দ্র যাদব 5 বার উঠে দাঁড়িয়ে ভাষণ থামানোর চেষ্টা করে যান। একগুচ্ছ বিষয় তিনি তুলেছেন। আমি যেগুলো খুব দরকারি সেগুলো এক এক করে বলছি। 1, সেই আইডিয়া অফ ইন্ডিয়া নিয়ে কথা বলেছেন। বিজেপি ভারতবর্ষের ধারণাকেই ভাঙতে চায়, নষ্ট করতে চায়। এক্কেবারে সরাসরি সংঘাতে নামা, আর পার কি লড়াই। আপনারা ভারতের ধারণাকেই ভাঙতে চান। 2, আপনারা আর যাই হন হিন্দু নন, কারণ হিন্দু হিংসাতে বিশ্বাসই করেন না। গান্ধী প্রসঙ্গ এসেছে অনায়াসে। হিন্দু মানে শিবজি, যিনি শান্তি অহিংসার কথা বলছেন। প্রত্যেক ধর্ম আসলে শান্তি অহিংসার কথাই বলেন। 3, ভগবান রাম আপনাদের জানিয়ে দিয়েছেন, বাস করো। এই যে আমার পাশে বসে আছেন অবধেশ প্রসাদ, উনি জিতেছেন, আপনারা হেরেছেন, কারণ আপনারাই একমাত্র হিন্দুদের প্রতিনিধিত্ব করেন না। 4, অগ্নিবীর, দেশের নওজওয়ানদের নিয়ে ছিনিমিনি খেলেছেন আপনি। 4 বছর পর তারা কি করবেন? একটা ইউজ অ্যান্ড থ্রো পলিসি চালু করেছেন, যা নিন্দনীয়। 5, মণিপুরকে আপনারা এক গৃহযুদ্ধের দিকে ঠেলে দিয়েছেন, যার ফলে আপনারা নিজেরাই এখনও মণিপুরে ঢুকতেই পারছেন না। প্রধানমন্ত্রী এত জায়গাতে যাচ্ছেন, মণিপুরে যাওয়ার সময় উনি পাচ্ছেন না। ফিরছি এই আলোচনায় বিরতির পরে। বিরতির আগে যা বলছিলাম, এবার 6 নম্বর পয়েন্ট। জম্মু থেকে কাশ্মীরকে, লাদাখকে আলাদা করেছেন, মানুষ তার জবাব দিয়েছেন, নিজেদের মতন করেই দিয়েছেন। 7, আপনি গত 10 বছর ধরে দেশের কয়েকজন বিলিয়নিয়র, হাতে গোনা 2-3 জন ব্যবসায়ীদের জন্যই কাজ করেছেন। আপনার জিএসটি তড়িঘড়ি করে আনার উদ্দেশ্যটাই সেটাই ছিল। 8, আপনি আদানি আম্বানিদের জন্যই কারোর সঙ্গে আলোচনা না করে একতরফাই এক কৃষি বিল এনেছিলেন। আপনার এই বিলের বিরোধিতা করেছিলেন দেশের অন্নদাতারা। আপনি আদানি আম্বানিদের হয়ে কাজ করছিলেন। 9, নিট পরীক্ষা ছিল মেধার অন্বেষণের জন্য, তাকে আপনি একটা কমার্শিয়াল ধান্দার জায়গা করে তুলেছেন। আপনি দেশের লক্ষ লক্ষ ছাত্রদের ভবিষ্যৎ নিয়ে ছিনিমিনি খেলেছেন। 10, আপনার এই 10 বছর ছিল আসলে সংখ্যালঘুদের উদ্দেশ্যে ঘৃণা ছড়ানোর এক অধ্যায়, যা শেষ হয়েছে। মানুষ বলে দিয়েছে আর নয়। মানে খুব পরিষ্কার, সংসদের রাষ্ট্রপতি কি বলেছেন রাহুল গান্ধী সেদিকে যাননি। তিনি এক্কেবারে শুরুর তারটা বেঁধে দিলেন, জানিয়ে দিলেন ইঞ্চিতে ইঞ্চিতে লড়াই হবে। এবং এসবের মধ্যে হুল ফুটিয়েছেন, খিল্লি করেছেন, বলেছেন সেই বায়োলজিক্যাল ভগবানের কথা। এতদিনে স্পিকারের মনে পড়েছে মর্যাদার কথা। এই লোকসভাতেই কি আমরা শুনিনি মৌন মনমোহনের সেই তীব্র শ্লেষ? শুনিনি পাপ্পুর কাহিনী? সেদিন মর্যাদার কথা মনেই ছিল না, আজ শুরুয়াতি আক্রমণেই ব্যাকফুটে স্পিকার স্যার। যদি এই শুরুর ভাষণের মার্কিং করার কথা ওঠে, মানে 10-এ কত দেব, তাহলে বলবো রাহুল অনায়াসেই 7 পেয়েছেন।
কেবল একটা জায়গাতে মনে হচ্ছিল, আহা, ওনাকে কেন কেউ বলে দিল না আমাদের ঠাকুরের কথা। উনি শিব, মোহাম্মদ নবী, যিশু, বুদ্ধ, মহাবীর, গুরু নানকের ছবি দেখিয়ে বলেছিলেন। এনারা বলেছিলেন, ডরো মত, ডরাও মত, ভয় পেও না, ভয় দেখিও না। আহা, কেউ যদি ওনাকে বলতেন আমাদের ঠাকুর সেই কবেই বলে গেছেন, আমি ভয় করব না, ভয় করব না, দুবেলা মরার আগে মরব না ভাই, মরব না, আমি ভয় করব না, ভয় করব না। তরিখানা বাইতে গেলে মাঝে মাঝে তুফান মেলে, তাই বলে হাল ছেড়ে দিয়ে ধরব না, কান্নাকাটি ধরব না, শক্ত যা তাই সাধ্যে হবে, মাথা তুলে রইব ভবে, সহজ পথে চলব ভেবে পড়ব না, পাকের পরে পড়ব না, ধর্ম আমার মাথায় রেখে চলব সিধে রাস্তা দেখে, বিপদ যদি এসে পড়ে সরব না, ঘরের কোণে সরব না। অনেক দিন পরে সংসদে এক সাম্য ফিরে এসেছে, গণতন্ত্রের প্রথম শর্ত ফিরে এসেছে, সংখ্যাগরিষ্ঠতাবাদের চিহ্নটুকু আর নেই। এটাই কি কম কথা? আজ এই পর্যন্তই। শুভরাত্রি।